হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব ডিস্ট্রিবিউটেড ডাটাবেসের চ্যাপ্টার 10 বিগ ডেটা প্রসেসিং। তো চলুন শুরু করা যাক। তো আগেই বলে রাখি, আজকে ভিডিওতে আমরা বিগ ডেটা, ম্যাপ রেডিউস অ্যালগরিদম এবং NoSQL দেখব। তিনটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিকস, তাই না? তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফার্স্টে দেখে নিই বিগ ডেটা কী। Big data refers to extremely large and complex dataset that are difficult to process and analyze using traditional data processing tools. অর্থাৎ যদি সহজ বাংলায় বলতে চাই, বিগ ডেটা হচ্ছে এত বড় পরিমাণের ডেটা যা সাধারণ ডেটাবেস সিস্টেম দিয়ে প্রসেস করা কঠিন হয়ে যায়। এখন বিগ ডেটা কেমন হতে পারে? যেমন ধরেন ফেসবুক, ইউটিউব বা গুগলের মতন যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো প্রতিদিন কোটি কোটি ডেটা তৈরি করে, ছবি, ভিডিও, টেক্সট এগুলো তৈরি করে না? এই জিনিসগুলো এগুলোকে ম্যানেজ করতে হয়। তো এই যে বিশাল ডাটা ম্যানেজ করার যে কাজটা, সেটাই হচ্ছে বিগ ডেটা করে থাকে, এবং সেখানে আমরা সাধারণ ডেটাবেসকে ইউজ করতে পারি না। এখন তাহলে প্রশ্ন আসে, তাহলে কেমন ডেটাবেস ইউজ করি? তো ধাপে ধাপে আমরা সেটা বুঝবো। তার আগে দেখে নিই যে 4 ক্যারেক্টারিস্টিক্স অফ বিগ ডেটা, যেটাকে 4 V's বলা হয়। এখন আপনাদের কোশ্চেনে যদি বলা থাকে হোয়াট ইজ বিগ ডেটা, এক্সপ্লেন 4 V's। এখন 4 V's দেখলে আপনারা কিন্তু কনফিউজড হবে না। এটা হচ্ছে 4 ক্যারেক্টারিস্টিক্স অফ বিগ ডেটা, এটারই আর একটা নাম হচ্ছে 4 V's। ক্লিয়ার? তো এই 4টে ক্যারেক্টারিস্টিক্স হলো ভলিউম, ভ্যালোসিটি, ভ্যারাইটি আর ভেরাসিটি। এখন প্রথমে জেনে নিই ভলিউমটা কি। ভলিউম হচ্ছে ইট রেফার্স টু ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডেটা generated every day from various sources like social media, device, sensor, etc. অর্থাৎ মানে ভলিউম বলতে ডাটার পরিমাণ কতটা বড় এবং সেটা কেমন ইয়েতে হবে সেটাই হচ্ছে এখানে করা হয়। যেমন ধরেন ডাটা কতটা বড়, সেটা হতে পারে পেটাবাইট, হতে পারে টেরাবাইট, এরকম মানে পরিমাণটা, ডেটার পরিমাণটা যেটা সবসময় মানে প্রতিদিন জেনারেট হয় সোশ্যাল মিডিয়া বা ডিভাইস বা সেন্সরে, সেটাই হচ্ছে ভলিউম বিগ ডেটার। এবার হচ্ছে ভ্যালোসিটি। ভ্যালোসিটি হচ্ছে describe the speed at which data is generated, collected and analyzed. অর্থাৎ ভ্যালোসিটি মানে হচ্ছে গতি, ডাটা কত দ্রুত তৈরি হচ্ছে এবং সেটা প্রসেস হচ্ছে এবং সেটা অ্যানালাইজ হচ্ছে, সেইটার পরিমাণটাই হচ্ছে ভ্যালোসিটি। তো এখন দেখব 3 নাম্বার যে ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে ভ্যারাইটি। ইট ইন্ডিকেট ডিফারেন্ট টাইপস অফ ডেটা লাইক টেক্সট, ইমেজ, ভিডিও এক্সেট্রা। অর্থাৎ ভ্যারাইটি বলতে ডাটার ধরন, কত ধরনের ডেটা হতে পারে। টেক্সট টাইপের ডেটা হতে পারে, ইমেজ টাইপের হতে পারে, ভিডিও টাইপের ডেটা হতে পারে, বিভিন্ন টাইপের যে ডেটার ধরন থাকে সেটাই হচ্ছে ভ্যারাইটি অফ বিগ ডেটা। আর 4 নাম্বার এবং লাস্ট যে ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে ভেরাসিটি। ইট রেফার্স টু দ্য quality and accuracy of the data. It involves dealing with data inconsistency, uncertainty and reliabilities. অর্থাৎ ভেরাসিটিটা হচ্ছে মানে ভেরাসিটির বাংলা হচ্ছে নির্ভুলতা। অর্থাৎ ডেটার যে গুণগত মান এবং এর যে নির্ভরযোগ্যতা বা এটার যে অ্যাকুরেসি, সেটাকে মেনটেন করা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই না? কারণ যদি ডেটা ভুল হয় তাহলে সেটা দিয়ে কোনো কাজ হবে না, তাই না? তো ডেটার কোয়ালিটি এবং অ্যাকুরেসি মেনটেন করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিগ ডেটার ক্ষেত্রে, সেটাকে প্রসেস করার ক্ষেত্রে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন প্যাটার্ন আমি এখানে লিখে রাখছি যে হোয়াট ইজ বিগ ডেটা, এক্সপ্লেন দ্য 4 V's অফ বিগ ডেটা। এই টাইপের কোশ্চেন আসতে পারে যে বিগ ডেটা কী এবং তার 4 V's এক্সপ্লেন করতে বলতে পারে। তো 4 V's কোনটা? এই যে 4টা ক্যারেক্টারিস্টিক যে আলোচনা করলাম এইমাত্র, এগুলোই হচ্ছে বিগ ডেটার 4 V's বা 4 ক্যারেক্টারিস্টিক্স। এবার আসা যাক বিগ ডেটা সফটওয়্যার স্ট্যাকস। এটা হচ্ছে তার স্ট্রাকচার। এখানে যদি আমরা ভালো করে খেয়াল করে দেখেন, 4টা জিনিস করা হচ্ছে, তাই না? 5টা জিনিস করা হচ্ছে। একটা হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট করা হচ্ছে, ডেটা অ্যানালাইজ করা হচ্ছে, ডেটা প্রসেস করা হচ্ছে এবং সেটা NoSQL সার্চ ইঞ্জিনের মাধ্যমে এবং ডাটা স্টোর করা হচ্ছে ডেটাবেসে। ক্লিয়ার? তাহলে এখানে কি ডেটা স্টোরেজ মানে বলতে কী বোঝায়, যে এখানে ডেটা হচ্ছে স্টোর করা হয় বা জমা করা হয়। ডেটার প্রসেসটা কি? ডেটা অ্যানালাইজ করা হয় যার মধ্যে, সেটা হচ্ছে ডেটার প্রসেসিং। আর ডেটা অ্যানালাইসিস হচ্ছে ডেটা থেকে
আমাদের যে ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো সেগুলোকে খুঁজে বের করা হচ্ছে ডেটা অ্যানালাইসিস, এবং সেটাকে স্টোর করা হয় কোথায়? ডেটাবেসে। এটাই হচ্ছে বিগ ডেটা সফটওয়্যার স্ট্যাকের মেন যে ডায়াগ্রামটা এখানে ড্র করা আছে সেটাই, এবং সেটা NoSQL ইউজ করে। তো NoSQL কী বা কী জিনিস, এটা কেন ইউজ করবো, তো এটা আমরা দেখবো এই ভিডিওতেই। তো আগে হচ্ছে এটা দেখে নিই, আপাতত NoSQL ওয়ার্ডটার সাথে আপনারা একটু পরিচিত হন। NoSQL মানে হচ্ছে নন রিলেশন, অর্থাৎ আমরা ডেটাবেসে কী করতাম, বিভিন্ন টেবিল থাকতো, টেবিলের মধ্যে ডাটা স্টোর করতাম। NoSQL-এ আমাদের টেবিল থাকবে না, এটা আনস্ট্রাকচার্ড বা সেমি স্ট্রাকচার্ড এক ধরনের ডেটা। আপাতত এটা বুঝে রাখেন, পরবর্তীতে আমরা এই NoSQL নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। তো বিগ ডেটা সফটওয়্যার স্ট্যাক হচ্ছে ইট ইজ এ কালেকশন অফ টুলস, ফ্রেমওয়ার্ক অ্যান্ড টেকনোলজিস ইউজড টু টুগেদার স্টোর, প্রসেস, অ্যানালাইজ অ্যান্ড ভিজুয়ালাইজ লার্জ স্কেল ডেটা। অর্থাৎ এটা একটা কালেকশন অফ টুল, ফ্রেমওয়ার্ক অ্যান্ড টেকনোলজি যেটা ইউজ করে ডেটাকে স্টোর করা হয়, প্রসেস করা হয়, অ্যানালাইজ করা হয় এবং ভিজুয়ালাইজ করা হয় লার্জ স্কেল ডেটাকে। ক্লিয়ার? তো এখন আসা যাক ডিস্ট্রিবিউটেড স্টোরেজ সিস্টেম আসলে কি। ডিস্ট্রিবিউটেড স্টোরেজ সিস্টেমে দুইভাবে ডেটাকে স্টোর করা হয়, একটা হচ্ছে অবজেক্ট স্টোরেজ আর একটা হচ্ছে ফাইল স্টোরেজ। তো প্রথমে দেখে নিই অবজেক্ট স্টোরেজটা কীভাবে কাজ করে। ডেটা স্টোরড অ্যাজ অবজেক্ট ইনক্লুডস মেটাডাটা, ইনক্লুডস ইউনিক আইডেন্টিফায়ার বা ইউনিক আইডি, আর অবজেক্ট রিপ্রেজেন্ট অ্যাজ এই যে অবজেক্টের ও আইডি, অবজেক্ট আইডি, ডেটা, মেটাডাটা। যদি আমি সহজভাবে বলতে চাই যে অবজেক্ট স্টোরেজ হচ্ছে এমন একটা স্টোরেজ যেখানে ডাটাকে অবজেক্ট হিসেবে স্টোর করা হয় এবং তার সাথে থাকে মেটাডাটা এবং ইউনিক আইডি। ক্লিয়ার? আর ফাইল স্টোরেজে দেখেন এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, তো আমি একটু সংক্ষেপে বলে দিই ফাইল স্টোরেজটা কীভাবে কাজ করে। ডেটার যে বড় ফাইলগুলো সেগুলোকে স্টোর করার যে সিস্টেমটা সেটাই হচ্ছে ফাইল স্টোরেজ। যেমন গুগলের ফাইল সিস্টেম হচ্ছে একটা বিগ ডেটা, তাই না? এটাকে স্টোর করার যে ওয়েটা বা সিস্টেমটা সেটা হচ্ছে ফাইল স্টোরেজ সিস্টেমে আমরা ডেটাবেস, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস স্টোর করে রাখি। তো ফাইল স্টোরেজে কী হয় দেখেন, অ্যাপ্লিকেশন এবং জিএফএস হচ্ছে গুগল ফাইল সিস্টেম যে ক্লায়েন্ট, সে কী করে, এখানে দুইটা আছে, একটা হচ্ছে মাস্টার আর একটা হচ্ছে চাঙ্ক সার্ভার। তো সে যখন চাঙ্ক সার্ভারের দিকে কোনো ইনফরমেশন চাই, সে একই টাইমে অ্যাপ্লিকেশনটা প্রথমে মাস্টারের কাছে দেয় এবং চাঙ্কটা নেওয়ার জন্য সে চাঙ্ক সার্ভারে দেয়। চাঙ্ক সার্ভার অ্যাকচুয়ালি কি? চাঙ্ক সার্ভার হচ্ছে যে এখানে সব বিগ ডেটাগুলো প্রসেস হয়ে থাকে, স্টোর হয়ে থাকে, সেই ডেটাগুলোকে সে চাইলে তার প্রয়োজন অনুসারে ইউজ করতে পারে। মানে আমরা যে পড়ছিলাম না নেটওয়ার্কিংয়ে, যে ক্লায়েন্ট হচ্ছে সার্ভারে রিকোয়েস্ট করবে, সার্ভার তাকে সেই আইপি অ্যাড্রেসের উপর ডিপেন্ড করে সেই সার্ভারটা তাকে তার সামনে শো করবে। এই কাজটাই হচ্ছে এরকমভাবে ফাইল স্টোরেজে হয়ে থাকে, যে আমাদের যে ফাইলগুলো বিগ ডেটা, যে লার্জ ফাইলগুলো, সেগুলো হচ্ছে ডেটাবেসে স্টোর হয়ে থাকে চাঙ্ক সার্ভারে। তো একজন ক্লায়েন্ট তো সে অ্যাপ্লিকেশন করে মাস্টারের কাছে, মাস্টার চাঙ্ক সার্ভারের থেকে মানে যাচাই করে নেয় তার কাছে সেই বিগ ফাইলটা আছে কিনা। যেমন ধরেন এখানে দুইটা সার্ভার আছে, তাই না? কোন সার্ভারে অ্যাকচুয়ালি সেই মানে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টের যে এটা ছিল বিগ ফাইলটা সেটা আছে, সে চেক করে নেয়, নেওয়ার পরে তখন সে ক্লায়েন্ট সেই চাঙ্কটা ওখান থেকে বা সেই ডেটাটা বা সেই ফাইলটা সে অ্যাক্সেস করতে পারে। তো এটাই হচ্ছে গুগল ফাইল সিস্টেমের আর্কিটেকচার। তো এখন দেখব সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ম্যাপ রিডিউস অ্যালগোরিদম। ম্যাপ রিডিউস অ্যালগোরিদম কি? যে আমরা একটা ইনপুট নিব, সেখানে এক বা একাধিক ওয়ার্ড থাকবে বা ডেটা থাকবে, সেগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ ভেঙে ফাইনাল রেজাল্টে বোঝার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি ওই প্যাসেজটার মধ্যে বা ওই লাইনটার মধ্যে কতগুলো ওয়ার্ড কতবার আসছে বা কতবার করে ওখানে রিপিট হয়েছে, সেই জিনিসটা জানতে পারবো ম্যাপ রিডিউস অ্যালগোরিদমের মাধ্যমে। তো দেখেন এখানে আমাদের 6টা পার্ট করতে হবে। একটা হচ্ছে ইনপুট, আর একটা হচ্ছে স্লিপটিং, একটা হচ্ছে ম্যাপিং, আর একটা হচ্ছে শাফলিং, রিডিউসিং আর ফাইনাল রেজাল্ট। তো এখন এটা আমরা কীভাবে করব? আমাদের কোশ্চেনে এইটা দেওয়া থাকবে, ডিয়ার বিয়ার রিভার, কার কার রিভার, ডিয়ার কার বিয়ার। এটা কোনো মিনিং নেই, এটা অ্যাকচুয়ালি একটা ডামি টেস্ক। আচ্ছা, ডামি টেস্ক দেওয়া ছিল কোশ্চেনে, তো এইটাকে আমরা ইনপুট হিসেবে এখানে অ্যাসাইন করে দিব। এবার সেই ইনপুট থেকে কী করব, আমরা এই জিনিসটাকে ভেঙে ভেঙে লিখব স্লিপটিংয়ের মধ্যে। এই যে ডিয়ার বিয়ার রিভার, এটাকে এখানে লিখলাম, কার কার রিভার, এটাকে এখানে লিখলাম, ডিয়ার কার বিয়ার, এটাকে
এখানে লিখলাম, ভেঙে নিলাম। এরপর হচ্ছে এটাকে ম্যাপ করতে হবে যেখানে কতগুলো ওয়ার্ড কতবার আসছে। দেখেন ফার্স্ট একটা যদি চিন্তা করি, ডিয়ার বিয়ার রিভার একবার করে আসছে না, যে ডিয়ার একবার, বিয়ার একবার, রিভার একবার। কার কার রিভার, কার একবার, কার, এই যে কার কিন্তু দুইবার আসছে, একবারে আমরা দুইবার লিখতে পারছি না, ওটা পরবর্তীতে যখন রিডিউস করবো তখন লিখতে পারবো, তবে প্রতিটা সংখ্যাকে আমাদেরকে সিঙ্গেল সিঙ্গেল করে লিখে নিতে হবে। এখানে কার একবার আসছে, এটা কার একবার আসছে, রিভার একবার আসছে। ডিয়ার কার বিয়ার, ডিয়ার কার আর বিয়ার একবার করে আসছে। ঠিক আছে, ম্যাপিং করা হয়ে গেল। এখন হচ্ছে কাজ শাফলিং। এই যে এই বক্সটা, এই বক্সটাতে আর এই বক্সটাতে এবং এই বক্সটাতে, এই তিনটা বক্স মিলায়ে এখন আমাদের দেখতে হবে কোন বারটা অ্যাকচুয়ালি কতবার আসছে। দেখেন এখানে আর একটা জিনিস বলে রাখি, যে আমাদের যখন ম্যাপিং হয়ে যাবে, যখন আমরা শাফলিংয়ের পর্যায়ে যাব, তখন আমাদেরকে কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে, অর্থাৎ এখানে দেখেন ডি বি আর সি সি আর এরকমভাবে ফার্স্ট ওয়ার্ডটা যদি চিন্তা করি, এরা কিন্তু অ্যাসেন্ডিং অবস্থায় নেই, ডিসেন্ডিং অবস্থায় আছে, তাই না? আমাদেরকে এগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে অর্থাৎ এ বি সি ডি এই অর্ডারে লিখতে হবে। দেখেন এ দিয়ে তো কোনো ওয়ার্ড নাই, তাহলে ফার্স্ট ওয়ার্ড কি? বি। তাহলে বিতে কি আছে? বি আর একবার এখানে আছে, এখানে বি নিয়ে কোনো ওয়ার্ড নাই, এখানে বিতে বি আর একবার আছে, তাহলে বি আর 1,1, মানে এখানে একবার এখানে একবার দুইটা বক্সে আছে, সেই জন্য হচ্ছে এখানে 1,1 লিখলাম। এখন দেখি বির পরে কি আসে? সি, তাই না? সিতে কি আছে? এখানে সির কোনো কাজ নাই, এখানে একবার কার আছে, এখানে একবার কার আছে এবং এখানে একবার কার আছে, তাই না? তো কার হচ্ছে এই যে 1,1,1, তিনটা 1, তিন জায়গায় কার আছে। ডিআর মানে বির পরে সি, সির পরে ডি, ডিতে হচ্ছে ডিআর আছে, এখানে এখানে একটা ডিআর দেখতে পাচ্ছি, এখানে কোনো ডি দিয়ে ওয়ার্ড নাই, এখানে একটা ডিআর দেখতে পাচ্ছি, তাহলে ডিআর হচ্ছে একটা দুইটা, তাই না? এই যে 1,1। আর হচ্ছে রিভার, রিভারের এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা, তাই না? এই যে একটা, এই যে একটা, তাহলে 1,1 লিখে নিলাম। মানে এখানে কোন ওয়ার্ডটা কোথা থেকে নিচ্ছি সেটাই হচ্ছে এখানে মেনশন করে দেওয়া হয়েছে। শাফলিং হয়ে গেল, আমাদের ভেঙে নেওয়া হয়ে গেল। এখন হচ্ছে কাজ রিডিউসিং। রিডিউস কীভাবে করতে হয়? যেখানে বিয়ার কয়বার আসছে? দুইবার, তাহলে বিয়ার কমা 2। কার কয়বার আসছে? তিনবার, এই যে একটা দুইটা তিনটা, তাহলে কার কমা 3। ডিয়ার আসছে 1,1, তাহলে 2 দুইবার আসছে, এই যে একবার দুইবার। আর রিভার আসছেও দুইবার, এই 2। এখন জাস্ট আর কোনো কাজ নেই, এখন এটাকে আমরা এক জায়গা করে লিখে একটা বক্স করে দিলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। খুবই ইজি না? আমাদের কোশ্চেনে জাস্ট এটা দেওয়া থাকবে, আমাদের সেটাকে ইনপুট হিসেবে নিব, তারপরে স্লিপটিংয়ের মধ্যে আমরা প্রতিটা লাইনকে ভেঙে নিব, ম্যাপিংয়ের মধ্যে প্রতিটা ওয়ার্ডকে একবার করে লিখে নিব ভেঙে ভেঙে, যেমন এখানে প্রতিটা ওয়ার্ডকে আমরা লিখে নিচ্ছি। শাফলিংয়ের মধ্যে কয়টা ওয়ার্ড কয়বার আসছে সেটাকে এখানে লিখে নেব কমা দিয়ে দিয়ে, কিন্তু যোগ করব না, যে এখানে একবার এখানে একবার 2 লিখে দিলাম, এটা হবে না। রিডিউসিংয়ের জায়গায় আমরা 2 লিখতে পারবো, শাফলিংয়ের জায়গায় জাস্ট আমরা 1,1 বা 3বার থাকলে 1,1,1 এরকমভাবে লিখবো। রিডিউসিংয়ের জায়গায় জাস্ট এখানে দেখে নেব কয়বার আসছে সেটা রিডিউস করে দেবো, যেমন এখানে 2বার আসছে 2 লিখলাম, 3বার আসছে 3 লিখলাম, 2বার আসছে 2 লিখলাম, 2বার আসছে 2 লিখলাম, এরকম। আর এই যে রিডিউসিংয়ের যে রেজাল্টটা পাইছি, এটাকে একবারে লিখে একটা বক্সের মধ্যে দিলে আমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু চলে আসছে। এটাই হচ্ছে ম্যাপ রিডিউস অ্যালগরিদম। তো আশা করি আপনারা এই এক্সাম্পলটা বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো কোশ্চেন্স থাকে আমাকে কমেন্ট করতে পারেন। তা আপনাদের বোঝার সুবিধার জন্য এই ম্যাপ রিডিউস অ্যালগরিদমের আমি আরেকটা এক্সাম্পল আপনাদের সামনে এখন দেখাচ্ছি। চলুন সেই এক্সাম্পলটা এখন দেখা যাক। তো এই যে এখানে আরেকটা এক্সাম্পল আছে। আগেই কি এত দাগ টাগ দেখে ভয় পেয়ে গেছেন? কোনো ভয় পাওয়ার কারণ নেই। আমি একটু বড় এক্সাম্পল দেখাচ্ছি যাতে আপনাদের পরীক্ষাতে একটু বড় টাইপের এক্সাম্পল আসলে যে আপনারা কীভাবে সলভ করতে পারেন সেটা বুঝতে পারেন, সেই জন্য এই এক্সাম্পলটা দেখানো। তো দেখেন, এটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল যে হ্যারি ইউজ ম্যাপ রিডিউস, ম্যাপ রিডিউস হ্যাজ 2 phases, one is ম্যাপ ফেজ অ্যান্ড অ্যানাদার ইজ রিডিউস ফেজ। ঠিক আছে, এটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল এবং বলা ছিল এখান থেকে ম্যাপ রিডিউস অ্যালগরিদম অ্যাপ্লাই করতে। তো আমরা কীভাবে অ্যাপ্লাই করবো? এটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। তো এই যে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটা লিখে নিব, পুরোটা লিখে নিয়ে সেটা একটা বক্সের মধ্যে নিয়ে এটার নাম দিব ইনপুট, কারণ এটা আমাদের ইনপুট হিসেবে কোশ্চেনে দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে ম্যাপ রিডিউস অ্যালগরিদমকে অ্যাপ্লাই করতে হবে। তো দেখেন ইনপুট নেওয়া হয়ে গেল। এখন আমি কি বলছিলাম যে ইনপুট নেওয়ার পরের কাজ কি? স্লিপটিং, মানে প্রতিটা সেন্টেন্সকে ভেঙে ভেঙে লেখা। দেখেন আমরা এখানে কি নিচ্ছি? হ্যারি ইউজ ম্যাপ রিডিউস, এই যে হ্যারি ইউজ ম্যাপ রিডিউস হ্যাজ 2 phases। তো এই লাইনটাও তো এর সাথে মানে এইটার সাথেই, তাই না? সেই জন্য এটা বোঝানোর জন্য এই ম্যাপ রিডিউস সহকে আমরা নিচ্ছি যে হ্যারি ইউজ, এই যে আমি এদিকেও দেখাই, হ্যারি ইউজ ম্যাপ রিডিউস এই হ্যাজ 2 phases আমরা পরের লিখতেছি, এই যে হ্যাজ 2 phase 1,
এই যে দেখেন এখানে ফুল স্টপ হওয়ার পরে কিন্তু এই লাইনটা আছে, তাই না? এই যে কানেকশনটা বোঝানোর জন্য আমরা এই একটা করে ওয়ার্ড নিচ্ছি। দেখেন এখানে কিন্তু ম্যাপ রিডিউসের পরে ফুল স্টপ ছিল, এই লাইনের সাথে মানে এই লাইনের পরে এই লাইন আছে বলে আমরা ম্যাপ রিডিউসকে আবার এখানে আরেকবার নিচ্ছি, কারণ মানে আমাদের যে সিকোয়েন্সটা সেটাকে বোঝানোর জন্য আমরা ফুল স্টপ হওয়ার পরে কিন্তু ওখানে থেমে যাচ্ছি না, আর একটা ওয়ার্ডকে পরবর্তী সেন্টেন্সে আর প্রথম ওয়ার্ডটাকে নিচ্ছি, যাতে আমরা বোঝাতে পারি যে এখানে একটা সিকোয়েন্স আছে, ওখানেই ব্রেক হয়ে যাচ্ছে না, এটাই বোঝানোর জন্য। তাহলে এখানে হচ্ছে হ্যাজ টু ফেজ 1 এই পর্যন্ত এখানে নিলাম, 1 পর্যন্ত নেওয়া হয়ে গেছে। ইজ ম্যাপ ফেজ অ্যান্ড, এই যে অ্যান্ড পর্যন্ত নিচে এখানে অ্যানাদার ইজ রিডিউস ফেজ, অ্যানাদার ইজ রিডিউস ফেজ, এখানে শেষ। আমরা 4টা ব্লকে ভাগ করে নিচ্ছি লিফটিংয়ে। এবার হচ্ছে ম্যাপিং। ম্যাপিং কীভাবে করব এইগুলো এখন আমরা ভেঙে ভেঙে লিখে নেব যে কয়বার করে করে ওয়ার্ডগুলো আসছে। হ্যারি দেখেন একবার আসছে, ইউজেস একবার আসছে, ম্যাপ রিডিউস একবার আসছে, ম্যাপ রিডিউস আরেকবার আসছে, হ্যাজ একবার, টু একবার, ফেজ একবার, 1 একবার। ফেজ না ফেজেস, ফেজেস আছে ফেজও আছে, এটা কিন্তু কনফিউজড মানে হবে অনেকেই। সবাই কিন্তু কী করবে যে একই জিনিস মনে করে এটাকে আলাদা করে লিখবে না, কিন্তু এখানে দেখেন ফেজেস আর ফেজ দুটা কিন্তু আলাদা শব্দ, মানে একটা এসের জন্য কিন্তু ওটাকে আর কাউন্ট মানে একই সাথে কাউন্ট করা যাবে না, ওটাকে ডিফারেন্ট ওয়ার্ড হিসেবে কাউন্ট করতে হবে। এরপর হচ্ছে ইজ একটা, ম্যাপ, ফেজ অ্যান্ড অ্যানাদার ইজ রিডিউস ফেজ, সবগুলো ওয়ার্ডকে আমরা ম্যাপিং করে নিছি। এখন কাজ কি শাফলিং। শাফলিংয়ে কী করবো যে আমরা দেখবো যে এই ওয়ার্ডগুলো কতবার করে অ্যাকচুয়ালি আসছে। তো দেখেন মানে হ্যারিতে আমরা লিখতে পারবো না, শাফলিংয়ে কী হয় আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে লিখতে হয়, তাই না? মানে এ থেকে জেড আসবে। এখানে দেখেন HUMMHT মানে প্রথম ওয়ার্ডগুলো যদি চিন্তা করি এগুলো কিন্তু ডিসেন্ডিং অর্ডারে আসে, সেই জন্য আমরা এইভাবে লিখতে পারবো না, এটাকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে লিখবো। তো হ্যারিতে আমরা প্রথমে লিখতে পারতেছি না, কারণ এটা হচ্ছে প্রথম শব্দ H। তো প্রথম ওয়ার্ডটা কি? প্রথম ওয়ার্ড হচ্ছে এ, তাই না? ABCDEFGH এভাবে যাবে। তাহলে এ দিয়ে কোন ওয়ার্ডটা আছে আমরা দেখি। এ দিয়ে আছে অ্যান্ড আর এতে আছে অ্যানাদার, দুইটাকে আমরা লিখে নিলাম। এরপরে BCDEFGH এগুলো দিয়ে কোনো ওয়ার্ড এখানে নাই, তাই না? H দিয়ে আছে, H দিয়ে আছে কি হ্যারি আর কি আছে হ্যাজ, দুইটা ওয়ার্ড আছে হ্যারি আর হ্যাজ, একবার করে আসছে এই ওয়ার্ডগুলো এই পুরোটুকুর মধ্যে, তাই না? তো এই জন্য একবার করে লিখলাম। এরপর হচ্ছে আই দিয়ে কি আসছে, এই যে ইজ একবার আসছে আর এখানে আর একটা ইজ আসছে, মানে দুইবার আসছে ইজ, তাহলে 1,1 দুইবার আসছে। এই যে এখানে একটা 1 আর এখানে একটা 1, তাহলে 1,1 লিখলাম। এবার হচ্ছে HIJKLM, এম দিয়ে কী হবে? এই যে ম্যাপ রিডিউস অ্যান্ড ম্যাপ, 3টা ওয়ার্ড, তাই না? এই যে ম্যাপ রিডিউস দুইবার আসছে, দেখেন 1,1, এই যে 1,1, ম্যাপ হচ্ছে একবার আসছে। এবার হচ্ছে 1 মানে MNO, এন দিয়ে তো কোনো ওয়ার্ড নাই, ও তাহলে ওতে শুধু 1 ওয়ার্ডটাই আছে। পি মানে OPQRST এভাবে যাবে। এবার ওর পরে কোন ওয়ার্ড? পি। এখানে দেখেন পিতে আছে কি ফেজেস আছে আর ফেজ আছে, দুটা কিন্তু সিমিলার ওয়ার্ড না, আলাদা ওয়ার্ড। তো আমরা এখানে প্রথমে ফেজ লিখে নিলাম। ফেজের জন্য কতগুলো আছে? 1টা 2টা, তাই না? 2টা লিখে নিলাম। আর ফেজেস আছে কয়বার? একবার। ফেজ আর ফেজেস কিন্তু এক না, কারণ এর কাজ হয়ে গেল। এবার আমরা দেখব আর কোন ওয়ার্ড আছে। এরপর আছে আর, তাই না? আরতে কি আছে? রিডিউস, না PQR, কিউতে কোনো ওয়ার্ড নেই যেহেতু আর আছে, সেজন্য আর হচ্ছে রিডিউস একবার আসছে। টিতে হচ্ছে 2 আসছে আর কোনো ওয়ার্ড নেই, টিতে হচ্ছে একবার আসছে। এবং আর কি আছে? ইউ, তাই না? ইউ বাদে আর কোনো ওয়ার্ড নাই, তাহলে ইউজেস হচ্ছে একবার। মানে ABCD অনুযায়ী এখানে আমরা সাজাই নেব, সে অনুযায়ী এখানে লিখব। দেন হচ্ছে এই যে রিডিউসিং যেগুলো পেয়ে গেছি, শাফলিং যেগুলো পেয়ে গেছি সেগুলো থেকে এখন রিডিউস করতে হবে। রিডিউস কীভাবে করবো? এই যে দেখেন অ্যান্ড একবার আসছে, অ্যানাদার একবার আসছে, হ্যারি একবার আসছে, হ্যাজ একবার আসছে, বাট দেখেন ইজ দুইবার আসছে, তাই না? একবার দুইবার, তাহলে ইজ হচ্ছে কমা দিয়ে 2 লিখবো। ম্যাপ রিডিউস দেখেন 1,1 এখানে দুইবার আসছে, ম্যাপ একবার আসছে, 1 একবার আসছে, ফেজ দুইবার আসছে, ফেজেস না ফেজ। কারণ দেখেন কোশ্চেনে কী ছিল? এই যে Harry used map reduce has 2 phase, one is map phase and another is reduce phase. phase দুইবার আসছে, তাই না? এই যে দুইবার আসছে। আর phases এই যে কোশ্চেনে দেখেন map reduce has 2 phases, একবার আসছে, phases হচ্ছে একবার আসছে, এখানেও আমরা একবারই লিখছি। আর
রিডিউস হচ্ছে একবার আসছে, টু একবার আসছে, ইউজেস একবার আসছে। এই যে রিডিউসিং করলাম, এটাকে এখন আমরা একবারে লিখে একটা বক্সের মধ্যে যদি এটাকে বক্স আউট করে ফেলি, সেক্ষেত্রে এটা হয়ে যাবে আমাদের ফাইনাল রেজাল্ট। তো আশা করি এই এক্সাম্পল আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে আপনারা আশা করি আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে আমাদের কোশ্চেনের যেই প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকে কীভাবে আপনারা স্লিপটিং করবেন, ম্যাপিং করবেন, শাফলিং করবেন, রিডিউসিং করবেন এবং সেখান থেকে ফাইনাল রেজাল্ট বা ফাইনাল আউটপুট কীভাবে বের করবেন সেটা বুঝতে পারছেন। তো আশা করি এই টপিক্সে আপনাদের আর কোনো কনফিউশন নেই। তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখন দেখব আর একটা মেন টপিক, সেটা হচ্ছে নো এসকিউএল, তাই না? নো এসকিউএল মানে কি? নট অনলি এসকিউএল, এটার শর্ট ফর্ম হচ্ছে নো এসকিউএল। So NoSQL refers to a category of database system designed to handle unstructured or semi-structured data that does not fixed into relational tables. অর্থাৎ এদিকটাকে যেটা বলছিলাম আমি যে NoSQLটা কি, যেটা হচ্ছে আনস্ট্রাকচার ডেটা বা সেমি স্ট্রাকচার ডেটাকে হ্যান্ডেল করার জন্য মেনলি ইউজ করা হয়। এবং সেই সাথে এটা কি করে, আমাদের যে নর্মাল যে ডেটাবেস আমরা লিখি বা এসকিউএল কোড লিখি, সেখানে কি হয়, রিলেশনাল টেবিলের উপর ডিপেন্ড করে কাজ করে, তাই না? কিন্তু NoSQL কোনো টেবিল ওয়াইজ ডেটাকে আমরা ভাগ করি না বা ডেটাকে আমরা স্টোর করি না। সেটার জন্য আমাদের এই NoSQL-এর জন্য কোনো ফিক্সড রিলেশনাল টেবিল নাই। ইট ইজ স্কিমালেস, অর্থাৎ যেহেতু এটা কোনো টেবিল নেই, তো এটা কোনো স্কিমার ডায়াগ্রাম দরকার নেই। কারণ স্কিমার ডায়াগ্রাম কী করে, একটা টেবিলের সঙ্গে একটা টেবিল রিলেশনটাকে আমাদের দেখায় দেয়, তাই না? যে কোনটা প্রাইমারি কি, কোনটা ফরেন কি, এর সাথে রিলেশন কেমন, এরকম রিলেশন দেখায় দেয়। যেহেতু এটা রিলেশন নাই, NoSQL-এ টেবিলই নাই, সেজন্য এখানে কোনো স্কিমা দরকার নেই, সেজন্য এটা হচ্ছে স্কিমালেস। মিনিং ইট ডাজ নট রিকোয়ার এ ফিক্সড টেবিল স্ট্রাকচার লাইক এসকিউএল ডাটাবেস। এটাকে যেটা বললাম যে এসকিউএল ডাটাবেসের মতন কোনো ফিক্সড টেবিল স্ট্রাকচার এখানে প্রয়োজন হয় না। ইট অফেন ইউজ ইন মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশনস, অর্থাৎ মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশনগুলোতে এখন বর্তমানে NoSQL যেই কনসেপ্টটা সেটা ইউজ হচ্ছে। তা আমরা কেন NoSQLটা ইউজ করব? ওয়াই NoSQL, তাই না? তো NoSQL-এর ইউজ করার প্রধান কারণ হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি বলতে কী বোঝা? যে কোনো ধরনের ডেটাকে আমরা এখানে স্টোর করতে পারি, অনেক ফ্লেক্সিবল, যে কোনো টাইপের, সেটা হোক টেক্সট, হোক ইমেজ বা হোক ভিডিও, যে কোনো ধরনের টাইপের ডেটাকে এখানে স্টোর করা যায়। এটা হচ্ছে তার ফ্লেক্সিবিলিটি NoSQL-এর। দেন হচ্ছে স্ক্যালাবিলিটি কি? যে অনেক বড় টাইপের ডেটাকেও ইজিলি এখানে ম্যানেজ করা যায়, মানে এটা স্ক্যালাবল, মানে অনেক হিউজ ডেটা সেট থাকলেও সেটাকে খুব ইজিলি আমরা এখানে প্রসেস করতে পারি, অ্যানালাইজ করতে পারি এবং সেটাকে স্টোর করতে পারি খুব ইজিলি। এরপর হচ্ছে কি হাই থ্রুপুট বলতে কী বোঝায়? যত দ্রুততা সম্ভব ডেটাকে প্রসেস করা যায় এই NoSQL-এর মাধ্যমে। ডেটা প্রসেসিংয়ের জন্য এক্সট্রা কোনো টাইম ওয়েস্ট হয় না বা টাইম কনজিউমিং হয় NoSQL ইউজ করলে। আর লাস্টে হচ্ছে হ্যান্ডেলিং আনস্ট্রাকচার ডেটা, অর্থাৎ আনস্ট্রাকচার ডেটা বলতে কী বোঝায়? ছবি, ভিডিও, টেক্সট, এগুলো হচ্ছে আনস্ট্রাকচার ডেটা, তাই না? এগুলো কোনো স্ট্রাকচার নেই, মানে ছবিকে কোনো টেবিল দরকার আছে বা ভিডিওর কি কোনো টেবিল দরকার আছে? কোনো টেবিল দরকার নেই, তাই না? এটা হচ্ছে আনস্ট্রাকচার ডেটা। এই জন্য এগুলোকে আমরা হ্যান্ডেল করার জন্য NoSQL-টাকে ইউজ করব। তো আসেন এখন দেখি টাইপস অফ NoSQL ডেটাবেস। মেনলি NoSQL ডেটাবেস 4টা টাইপের হয়। প্রথম টাইপ হচ্ছে ডকুমেন্ট ওরিয়েন্টেড ডেটাবেস, কি ভ্যালু স্টোরস, কলাম ফ্যামিলি স্টোরস এবং লাস্টেরটা হচ্ছে গ্রাফ ডেটাবেস। তো ফার্স্টে চলুন দেখি ডকুমেন্ট ওরিয়েন্টেড ডেটাবেসটা আসলে কি। দিস ডেটাবেস স্টোর ডেটা ইন ডকুমেন্টস, অর্থাৎ এই যে ডেটাবেসটা, এটা ডেটাকে ডকুমেন্ট হিসেবে স্টোর করে রাখে। এটার এক্সাম্পল হতে পারে মনকোবিডি, কচবিডি, এগুলো হচ্ছে তার এক্সাম্পল হতে পারে। আর এটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন কী হতে পারে? ই-কমার্স প্ল্যাটফর্ম হচ্ছে এই ডকুমেন্ট ওরিয়েন্টেড ডেটাবেসের একটা, মানে NoSQL ডেটাবেস যেটা ডকুমেন্ট ওরিয়েন্টেড, সেটার একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ই-কমার্স প্ল্যাটফর্ম। এরপরে যে সেকেন্ড NoSQL ডেটাবেসের টাইপটা আছে সেটা হচ্ছে কি ভ্যালু স্টোর ডেটা অ্যাজ এ কালেকশন অফ কি ভ্যালু পেয়ার্স, অর্থাৎ ডেটাগুলোকে আমরা এখানে পেয়ার হিসেবে, মানে কি ভ্যালু পেয়ার হিসেবে স্টোর করে থাকি। এটার এক্সাম্পল হতে পারে রেডিস, অ্যামাজন ডাইনামোডিবি, এটা হচ্ছে এই কি ভ্যালু স্টোরের এক্সাম্পল। তো এই কি ভ্যালু স্টোরটা কোথায় ইউজ করা হয়? এই টাইপের NoSQL যে ডেটাবেসে সেটা ইউজ করা হয়, সেটা হচ্ছে শপিং কার্ট যে অ্যাপ্লিকেশনগুলো থাকে সেখানে হচ্ছে
কি ভ্যালুকে স্টোর করার জন্য এই টাইপের NoSQL ডেটাবেস ইউজ করা হয়। এরপরে হচ্ছে 3 নাম্বার যেই টাইপটা NoSQL ডেটাবেসে, সেটা হচ্ছে কলাম ফ্যামিলি স্টোর। ডেটা ইজ স্টোর ইন কলাম রেদার দেন রোজ, সুইটেবল ফর অ্যানালাইসিস অ্যান্ড লার্জ স্কেল ডেটা স্টোর। অর্থাৎ এই কলাম ফ্যামিলি স্টোরে ডেটাগুলোকে কলামে স্টোর করা হয়, রো বরাবর স্টোর না করে কলাম বরাবর স্টোর করা হয়। তো এটা হচ্ছে লার্জ স্কেল ডেটাকে স্টোর করার জন্য এবং ডাটাকে সুইটেবলভাবে অ্যানালাইজ করার জন্য খুবই কার্যকরী একটা NoSQL ডেটাবেস মেথড। তো এই কলাম ফ্যামিলি স্টোরের এক্সাম্পল হতে পারে HBase, আর এটার অ্যাপ্লিকেশন হতে পারে মানে কোন কোন ক্ষেত্রে এটা ইউজ করা হয়, টাইম সিরিজ ডেটার ক্ষেত্রে এই কলাম ফ্যামিলি স্টোরেজ যেটা সেটাকে ইউজ করা হয়। এখন দেখবো লাস্ট যেই টাইপটা ডেটাবেসের NoSQL ডেটাবেসে, সেটা হচ্ছে গ্রাফ ডেটাবেস। তো এটা হচ্ছে ডিজাইন টু রিপ্রেজেন্ট অ্যান্ড স্টোর ডেটা অ্যাজ নোড অ্যান্ড এজ। অর্থাৎ ডেটাগুলোকে নোড এবং এজ হিসেবে স্টোর করা হয়, মানে একটা ডেটাকে নোড এবং তার সে এজ কোনগুলো হবে সেটার উপর বেসিস করে গ্রাফ ডেটাবেসকে মেনলি তৈরি করা হয়েছে। এবং এটার এক্সাম্পলও হতে পারে যে কোথায় এই গ্রাফ ডেটাবেস ইউজ করা হয়। অ্যামাজন নেপচুন যেই প্ল্যাটফর্মটা, সেখানে হচ্ছে গ্রাফ ডেটাবেস ইউজ করা হয়। এটা মেনলি ব্যবহার করা হয় সোশ্যাল নেটওয়ার্ককে ব্যবহার করার জন্য হচ্ছে এই গ্রাফ ডেটাবেসকে ইউজ করা হয়, মানে এটা অ্যাপ্লিকেশন হচ্ছে গ্রাফ ডেটাবেস। তো এখন আমরা দেখব ডিফারেন্স বিটুইন SQL অ্যান্ড NoSQL। তো SQL এবং NoSQL এর মধ্যে ডিফারেন্সগুলো কী কী, এটা একটা কোশ্চেন আসতে পারে। তো আসুন এখন আমরা এই ডিফারেন্সগুলো দেখি যে কী কী ডিফারেন্স হতে পারে। প্রথম ডিফারেন্সটা হচ্ছে SQL হচ্ছে রিলেশনাল ডেটাবেস আর NoSQL হচ্ছে নন রিলেশনাল ডেটাবেস। ক্লিয়ার? SQL এর ডেটা স্ট্রাকচার হচ্ছে টেবিল উইথ রোজ অ্যান্ড কলামস। অর্থাৎ যেহেতু এটা রিলেশনাল ডেটাবেস, সেই জন্য এখানে টেবিলের মধ্যে রিলেশন ক্রিয়েট করা হয়, এই জন্য এখানে টেবিলটা রো এবং কলাম ওয়াইজ হয়ে থাকে। আর NoSQL যেহেতু নন রিলেশনাল ডেটাবেস, সেখানে কোনো টেবিল থাকে না, সেখানে হচ্ছে কি ভ্যালু, ডকুমেন্ট, কলাম, গ্রাফ, এইটার উপর মানে এই টাইপগুলো উপর বেস করে আমরা ডেটাবেসকে ইউজ করে থাকি। এখন যদি দেখা যায় স্কিমার ক্ষেত্রে, SQL এর ক্ষেত্রে স্কিমা ফিক্সড এবং প্রি ডিফাইন্ড থাকে, তাই না? আমরা প্রথমে SQL যখন করি, ডেটাবেস ইউজ করি, সেক্ষেত্রে আমরা ফিক্সড একটা প্রি ডিফাইন্ড স্কিমা ড্র করে নিই, তারপর সেই আন্দাজে সেইটা ইমপ্লিমেন্ট করি, তাই না? দেখেন NoSQL যেহেতু কোনো ডেটাবেস নেই, এটা হচ্ছে ফ্লেক্সিবল স্কিমা। অর্থাৎ এখানে কোনো স্কিমা ডায়াগ্রাম লাগছে না, আমরা যেহেতু টেবিল থাকছে না, খুব ইজিলি এখানে যে কোনো ধরনের ডাটাকে ফ্লেক্সিবলি স্টোর করতে পারি। স্ক্যালাবিলিটি, SQL এ হচ্ছে ভার্টিক্যাল আর NoSQL হচ্ছে হরিজন্টালি। স্ক্যালাবিলিটি হচ্ছে অ্যাড মোর পাওয়ার টু সিঙ্গেল সার্ভার। অর্থাৎ SQL হচ্ছে সিঙ্গেল সার্ভারে মানে অনেক বেশি পাওয়ার অ্যাড করতে পারে বা অনেক বেশি ডেটাকে একসাথে স্টোর করতে পারে পাওয়ার হিসেবে। আর NoSQL হচ্ছে হরিজন্টালি ডিস্ট্রিবিউট অ্যাক্রস মাল্টিপল সার্ভার। অর্থাৎ হরিজন্টাল ওয়েতে এখানে স্টোর করা যায় বলে NoSQL এর মাধ্যমে একাধিক ডেটাকে বা বিগ ডেটাকে মাল্টিপল সার্ভারেও কিন্তু চাইলে স্টোর করা যায়, যেটা কিন্তু SQL এ সম্ভব নয়। SQL সিঙ্গেল সার্ভার নিয়ে কাজ করে। তো SQL এর এক্সাম্পল হতে পারে MySQL, Oracle, এগুলো হচ্ছে SQL এর এক্সাম্পল। আর MongoDB, Redis এগুলো হচ্ছে NoSQL এর এক্সাম্পল। SQL বেস্ট ফর কমপ্লেক্স কোয়েরিজ, স্ট্রাকচার ডেটা, এটার জন্য হচ্ছে SQLটা খুবই বেস্ট একটা সলিউশন। যে কমপ্লেক্স কোনো কোয়েরি যদি প্রয়োজন হয় বা স্ট্রাকচার ডেটাকে যদি আমাদের স্টোর করতে হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই SQL ব্যবহার করব। আর যদি সেটা বিগ ডেটা হয়, হাই ভলিউমের ডেটা হয়, আনস্ট্রাকচার ডেটা হয়, সেক্ষেত্রে আমরা NoSQL ইউজ করবো। এটা হচ্ছে তার জন্য বেস্ট সলিউশন হবে। তো এটাই ছিল আজকের মতন এই ভিডিও টপিকস। আমরা প্রথমে দেখলাম বিগ ডেটা, তার ক্যারেক্টারিস্টিক্স, এরপরে দেখলাম হচ্ছে ম্যাপ রিডিউস অ্যালগরিদম, দেন হচ্ছে দেখলাম আমাদের NoSQL কেন ইউজ করবো, NoSQL এর টাইপগুলো এবং SQL এবং NoSQL এর মধ্যে বেসিক ডিফারেন্সগুলো কী কী। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের যে টপিকসগুলো আমি আলোচনা করলাম, সেখানে যদি কারো কোনো কনফিউশন থাকে বা কোনো কোশ্চেন থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।